সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে। আমি ডক্টর আরমান হাসান রনি। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের সিকিউ সলভিং ক্লাস নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। কাশফিয়া, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুল ইসলাম, তাশফিয়া, লামিয়া, জেসমিন, সামিরা, নুসরাত, ফারহানা, তাশরিকা, তাইবা, নুরা, মেজবাউল, সঞ্জিদা, সুচি, মাসুম, সাজ্জাদুল, আলিফা, সোনিয়া, মারুফা, মেজবা, ওকে, মাইমুনা। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করেছো। সুমাইয়া, রাজশ্রী, হাবিব, সারা, সাকিবুল, সাজ্জাদুল, আব্দুর কি, তাইবা, ইয়ামিন, আখি। ওকে, ঠিক আছে। তো তোমরা সবাই জয়েন করে ফেলেছো। তো আজকে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের সিকিউ সলভিং ক্লাস নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি যেটা তোমাদেরকে জিজ্ঞেস করি যে গত ক্লাসে আমরা তো এমসিকিউ সলভ করেছিলাম, রাইট? এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা আজকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এমসিকিউ নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, আমাকে একটু যদি তোমরা প্লিজ জানাও। হ্যাঁ, যে আমরা যে এমসিকিউ সলভ করেছি, এই এমসিকিউ নিয়ে কোনো কারো কনফিউশন আছে কিনা, বলো। ওকে মাইমুনা, অনেক অনেক ধন্যবাদ তোমার কমপ্লিমেন্টের জন্য। বলো। কারো কোনো প্রবলেম নাই না? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা যখন সিকিউ সলভিং ক্লাসটা করব বা আমরা সিকিউ সলভ করব, তখন দেখবে যে এমসিকিউর অনেক ইনফরমেশনই কিন্তু এখানে চলে আসবে। হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে সিকিউ সলভ করব। আমরা প্রথম সিকিউটা একটু দেখে নিই। ওকে। সন্তানদের চেহারার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার গঠন ও বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয়, যেটা আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, যে উম, আমি যদি তোমাকে ভাঙি, তাহলে আমি তোমার বাবা মাকে খুঁজে পাবো। আবার আমি যদি তোমার বাবা মাকে এক করে দিই, তাহলে আমি তোমাকে পাবো। তাই না? সেই কথাটা এখানে বলেছে। কোশ্চেনটা আমরা দেখি, অ্যামাইটোসিস কাকে বলে? তাহলে প্রথম কোশ্চেন হলো অ্যামাইটোসিস কাকে বলে। আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার শুরু করেছিলাম, আমরা বলেছিলাম কোষ বিভাজন 3 ধরনের রয়েছে, রাইট? কি কি? মাইটোসিস, অ্যামাইটোসিস এন্ড মিওসিস। আমরা বলেছিলাম মাইটোস মানে হলো সুতা, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় সুতা তৈরি হয় তাকে বলা হয় মাইটোসিস, আমরা যদি শাব্দিক অর্থে বলি। আর মানে হলো না, মানে হলো না, তার মানে সুতা তৈরি হবে না। তার মানে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, কিন্তু কোনো জটিল কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না, সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলছি অ্যামাইটোসিস প্রক্রিয়া, রাইট? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন হলো মাইটোটিক ইন্ডেক্স বলতে কি বুঝছো? তাহলে আমরা কোশ্চেনের উত্তরগুলো দেখে নিই। হ্যাঁ, তাহলে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই, এই কথাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে এই যে জটিল মাধ্যমিক পর্যায়ে থাকে। জটিল মাধ্যমিক পর্যায় মানে কি? এই যে মাইটোসিসে একটা কোষ থেকে যে দুইটা কোষ তৈরি হবে, এর মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পর্যায়গুলো অতিক্রম করে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এরকম কোনো ঘটনা ঘটে না, সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়ে যায়। এই প্রোফেজ, মেটাফেজ এই ঘটনাগুলো ঘটে না। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা হলো মাইটোটিক ইন্ডেক্স কি? তাহলে দেখো, মাইটোটিক ইন্ডেক্স আমাদের শরীরের মধ্যে টোটাল কোষের সংখ্যা এবং এই কোষগুলোর মধ্যে কতগুলো কোষ বিভাজন হচ্ছে বা মাইটোসিস হচ্ছে, তার যে অনুপাত, তাকেই বলছি আমরা মাইটোটিক ইন্ডেক্স। এটা মূলত তোমার ক্যান্সার হয়েছে কিনা বা ক্যান্সার কোষগুলো কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এটা বের করার জন্য এই সূত্রটা দরকার হয়, মাইটোটিক ইন্ডেক্স সূত্রটা। ওকে। পরের কি, বাবা মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুটি কি? আচ্ছা, কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। এই যে দেখো, উদ্দীপকে উল্লিখিত বাবা মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণু, তার মানে বাবা মার কোনটার জন্য সন্তানের মধ্যে বাবা মার বৈশিষ্ট্যগুলো চলে আসছে, তাহলে কোনটার জন্য হবে?
কি হবে এটার উত্তর? ক্রোমোজোম, তাই না? বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম গুলোই তো বাচ্চার মধ্যে আসে, সন্তানের মধ্যে আসে, রাইট? তাহলে এখানে বাবা মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুটা কোনটি? কি হবে এটা? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের গঠন এটা আলোচনা করতে হবে। তাহলে যদিও ক্রোমোজোমের গঠন এটা আমাদের প্রথম চ্যাপ্টারে পড়া, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারের পরে কিন্তু ক্রোমোজোমের গঠন, তাহলে আমরা সেখান থেকে আমরা পড়ে নিব। ওকে, এটা প্রথম চ্যাপ্টারের কোশ্চেন। উদ্দীপকে উল্লেখিত কোন পদ্ধতি সংগঠনের জন্য সন্তানদের মধ্যে বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয় বিশ্লেষণ করো। এই যে সন্তানদের মধ্যে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা পরিলক্ষিত হয় কোন পদ্ধতির জন্য সেটা। ওকে, আদনান সঠিক উত্তর দিয়েছো অলরেডি। ওকে, তাহলে আমরা দেখি। তাহলে প্রথমে আসো ক্রোমোজোম, ক্রোমোজোমের গঠন। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি কি অংশ থাকে আমরা ফার্স্টে এটা দেখে নিই। যদি এটা অন্য চ্যাপ্টারে পড়া, আমরা জাস্ট একটা আইডিয়া নিই। একটা হলো ক্রোমাটিড, একটা হলো ক্রোমাটিন, একটা হলো সেন্ট্রোমিয়ার, একটা হলো বাহু, ক্রোমোমিয়ার, ম্যাট্রিক্স, পেলিকল, গৌণকুঞ্চন। ওকে, আর কি থাকে? মুখ্য কুঞ্চন। ওকে, তাহলে এগুলো হলো ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের বিভিন্ন অংশ। হ্যাঁ, তাহলে দেখো ক্রোমাটিড, ক্রোমাটিন, সেন্ট্রোমিয়ার, বাহু, ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার কি? ক্রোমোজোমের উপর গোলাকার দানার মতো অংশ সারিবদ্ধভাবে সাজানো দেখা যায়, এই দানাগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। আমরা যদি একটা ছবিতে বোঝার চেষ্টা করি তাহলে এটা আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। এই জিনিসটা হলো সেন্ট্রোমিয়ার, এটা হলো একটা বাহু, এটা হলো একটা বাহু। ঠিক আছে, তাহলে মাঝখানের অংশটা হলো সেন্ট্রোমিয়ার, এটা একটা বাহু, এটা একটা বাহু। আর কি থাকে? আর কি থাকে আমরা দেখি, আমরা মিলিয়ে মিলিয়ে দেখি। হ্যাঁ, এই যে ক্রোমাটিন থাকে। ক্রোমাটিন, ক্রোমাটিন মানে কি? ওই যে সুতার মতো যে জিনিসগুলো সেগুলোকে আমরা বলছি ক্রোমাটিন। এই যেগুলো, এগুলো হলো ক্রোমাটিন। এই জিনিসগুলো হলো ক্রোমাটিন। ওকে, আর কি থাকে? আচ্ছা, এইখানে আরেকটু জিনিসটা সুন্দর করে দেই। এই যে এরকম একটা জিনিস থাকে। হুম, হুম, ওকে, তাহলে এই যে এই জিনিসটা আমরা যদি দেখাই, ওকে, তাহলে দেখো এটাকে বলছি আমরা গৌণ কুঞ্চন। এই জিনিসটার নাম হলো গৌণ কুঞ্চন। হ্যাঁ, গৌণ কুঞ্চন। কুঞ্চন মানে হলো খাজ, গৌণ কুঞ্চন। হ্যাঁ, আচ্ছা, আর কি থাকে? আর এটার নাম তো সেন্ট্রোমিয়ার আমরা বলেছি। আর হলো ক্রোমোজোমের চারপাশে পর্দার মতো একটা অংশ থাকে। হ্যাঁ, পাতলা পর্দার মতো অংশ থাকে, এটাকে বলছি আমরা পেলিকল। মনে করো এই হলো সেই পেলিকল, পর্দা। ক্রোমোজোমের চারপাশে এরকম একটা পর্দা থাকে, এই পর্দাটাকে আমরা বলছি পেলিকল। ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এটা হলো পেলিকল। এই পর্দার নাম হলো পেলিকল। ওকে, আর এটার নাম তো আমরা বলেছি ক্রোমাটিন, ক্রোমাটিন, রাইট? আচ্ছা, আর কি? এটার নাম হলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। ওকে, আর কি? এইগুলো হলো বাহু। এই যে এটা একটা বাহু, এটা আর একটা বাহু। হ্যাঁ, দুইটা বাহু। আর পুরো জিনিসটাকে বলছি আমরা ক্রোমাটিড। এই পুরো জিনিসটার নাম হলো ক্রোমাটিড। এই পুরো জিনিসটার নাম হলো ক্রোমাটিড। ঠিক আছে, ক্লিয়ার? আর এই জিনিসটার নাম হলো যে গোল যে মাথাটা, এই গোল মাথাটার নাম হলো স্যাটেলাইট। এই গোল মাথাটার নাম হলো স্যাটেলাইট। এই যে গোল মাথাটা, স্যাটেলাইট। সবাই ক্লিয়ার? তাহলে সবাই কি ক্লিয়ার? ক্রোমোজোমের গঠনটা ক্লিয়ার কিনা? হুম, এই সবাই ক্লিয়ার? ওই কথাগুলো কিন্তু লেখা আছে। হ্যাঁ, দেখো এখানে পড়ে দেখলে এই কথাগুলো তুমি এখন পাবা। না, বাহু আর ক্রোমাটিডের সংখ্যা তো এক না। কেমনে এক? কেমনে এক? এখানে বাহু হলো দুইটা, এখানে বাহু হলো দুটো। দেখো এই যে এটা একটা বাহু, এটা আর একটা বাহু, দুইটা। কিন্তু ক্রোমাটিড তো এই পুরো অংশটা।
ক্রোমাটিড তো পুরো অংশটা, তাই না? ক্লিয়ার? বুঝছো জিনিসটা? বোঝা গেল? তাই বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আর ভিতরে বর্ণনাগুলো এখন তোমরা পড়ে নিবে, বর্ণনাতে আর যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। পরের কোশ্চেনটা কি, যে জীবে মায়োসিস কোষ যে ক্রসিং ওভার, এখানে হলো মেইনলি ক্রসিং ওভার। ওই তোমার ওই যে বৈশিষ্ট্যগুলো যে আসে, এই বৈশিষ্ট্যগুলো কেন মূলত আসে? ক্রসিং ওভারের ফলে, এটা তো আমরা বলেছিলাম, তাই না? তাহলে দেখো, হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমাটিডের যে অংশের বিনিময় হয়, এই অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের যে গুরুত্ব বা ক্রসিং ওভারের যে প্রয়োজনীয়তা, সেই গুরুত্ব বা প্রয়োজনীয়তার কথাগুলোই এখানে লেখা আছে, রাইট? দেখো, পড়ে দেখো। জীবের সব অদৃশ্য এবং দৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। জিনের অবস্থান ক্রোমোজোমের জিনগুলো সাধারণত সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ সাথে থাকে। মানে মেইনলি ক্রসিং ওভারের যে গুরুত্ব, ক্রসিং ওভার কিভাবে হচ্ছে, এই ক্রসিং ওভারের ফলে বাবার বৈশিষ্ট্য মায়ের কিছু কাছে চলে যায়, মায়ের কিছু বৈশিষ্ট্য বাবার কাছে চলে যায়, মানে জিনের বিনিময় হয়। হ্যাঁ, এই জন্যই বৈচিত্র্যের সৃষ্টি হয় বাচ্চার মধ্যে। ঠিক আছে, সেই কথাগুলোই কিন্তু এখানে লেখা আছে। ওকে, বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো? দেখো তো, তাসফিয়া, তানহা, বুঝতে পেরেছো? মারুফ, আদনান, নুসাইবা, বোঝা গেল? ওকে, পরের প্রশ্ন। দুইটা চিত্র, একটা এম আর একটা এন। এম এ চিত্রটা এটা কিসের চিত্র, আর এন চিত্রটা কিসের চিত্র? আগে এটা বলো, তারপরে আমরা কোশ্চেনে চলে যাই। এম এটা কিসের চিত্র, আর এনটা কিসের চিত্র? হোমোলোগাস ক্রোমোজোম মানে হলো বাবার 1 নাম্বার ক্রোমোজোম এবং মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, এই দুইটাকে বলা হয় পরস্পর পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। বাবার 2 নাম্বার ক্রোমোজোম এবং মায়ের 2 নাম্বার ক্রোমোজোম পরস্পর পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, ভেরি গুড। তাহলে এম মানে হলো মাইটোসিস, এম যেটা এটা হলো মাইটোসিস, আর এটা হলো মাইটোসিস। আর এন যেটা এটা হলো মায়োসিস বা মিওসিস, যেটাকে আমরা বলছি মায়োসিস। কিভাবে বুঝলাম আমরা? দেখো, এখানে মাতৃকোষ 2n এবং যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে সেখানেও 2n, তার মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এটা হলো মাইটোসিস। এখানে দেখো, এটা হলো মাতৃকোষ, এখানে ক্রোমোজোম সংখ্যা হলো 2n, বাট যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে, এই অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা দেখো এন 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 এন, মানে হলো মাতৃকোষের অর্ধেক। আমরা জানি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে অপত্য ক্রোমোজোম সংখ্যা পরিণত হয়, সেই কোষ বিভাজনকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। সো এটা হলো মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া, রাইট? আচ্ছা, ক, সিন্যাপসিস কি? কাছে আসার গল্পটাকে বলা হয় সিন্যাপসিস, এটা আমরা বলেছি। এবং সিন্যাপসিস হওয়ার ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় বাইভ্যালেন্ট, রাইট? পরীক্ষা আবার এটা লিখো না যে কাছে আসার গল্পকে বলা হয় সিন্যাপসিস, পরীক্ষা আবার এটা লেখা যাবে না। মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে কি বুঝো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন মানে কি? আমরা জানি যে কোষ বিভাজন হওয়ার জন্য দুইটা জিনিস বিভাজিত হতে হয়, একটা হলো নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা হলো সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। যদি কোনো কোষ বিভাজনে সাইটোকাইনেসিস না ঘটে, সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না, শুধু নিউক্লিয়াসেরই বিভাজন হচ্ছে, মানে ক্যারিওকাইনেসিস চলছে, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে ছবিটা দেখতে কিরকম হবে তখন? মনে করো এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ, এটা একটা কোষ। তো এই কোষের সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না, শুধু নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, এটা বিভাজিত হয়ে আরেকটা নিউক্লিয়াস, আরেকটা নিউক্লিয়াস, আরেকটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, তাই না? তাহলে এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে অবস্থা, এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটাকেই বলা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার
নিউক্লিয়ার বিভাজন। 3 নম্বর কোশ্চেনটা দেখি, উদ্দীপকের এম এর তৃতীয় দশার সচিত্র বর্ণনা করো। তৃতীয় দশা কি বলতো অন্তরা? তৃতীয় দশা কোনটা? এম মানে কি? এম মানে মাইটোসিস। মাইটোসিসের তৃতীয় দশা কোনটা বলো? তৃতীয় দশা মাইটোসিসের 3 নম্বর দশা, তৃতীয় দশা কোনটা? সাদিয়া, তানহা বলো। ইশরাত, মারুফ, নুসাইবা কোনটা? ওকে, তাহলে মেটাফেজ, তাই না? খুবই সহজ কিন্তু। তার তার মানে আমাদের মেটাফেজের কোষ বিভাজন, মেটাফেজ এটাতে কিভাবে কোষ বিভাজন হচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে, রাইট? ওকে, পরের কোশ্চেনটা দেখি, যৌন জননক্ষম জীবের দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে উদ্দীপকের প্রক্রিয়া এম ও এন পরস্পরের উপর নির্ভরশীল। দৈহিক বৃদ্ধি এবং বংশধর সৃষ্টিতে, দৈহিক বৃদ্ধি মানে কি? তুমি জন্মের পরে ছোট ছিলে, ধীরে ধীরে বড় হয়েছো, রাইট? তাহলে এখানে কোন কোষ বিভাজনের মাধ্যমে এটা হয়েছে? বংশধর সৃষ্টিতে, মানে তোমার বাবা মার কাছ থেকে তুমি এসছো, আবার তোমার বিয়ের পরে তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে, এই যে বংশধর সৃষ্টি, এইখানে কোন কোষ বিভাজনের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটছে, রাইট? তাহলে তার মানে মাইটোসিস এবং মিওসিস হচ্ছে, তার মানে মাইটোসিস এবং মিওসিস এরা পরস্পর উপর নির্ভরশীল এই দৈহিক বৃদ্ধি এবং বংশধর সৃষ্টিতে, সেটা আলোচনা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো সিনাপসিস কাকে বলে? দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তাকে বলছি আমরা সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? বাবার 1 নম্বর ক্রোমোজোম, মায়ের 1 নম্বর ক্রোমোজোম যখন একসাথে আসবে তখন তাকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম, এবং আসার যে প্রক্রিয়া এটাকে বলছি আমরা সিনাপসিস। ওকে, কুলসুম বুঝতে পেরেছ? ফারহানা, বোঝা গেল? নূপুর বোঝা গেল? নূপুর বুঝতে পেরেছ? নূপুর, ওকে, আচ্ছা। আর মুক্ত নিউক্লিয়ার বিভাজনকে আমরা অলরেডি বলেছি, তাই না তানহা? কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস যদি চলতেই থাকে তখন তাকে বলছি আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন, রাইট? আচ্ছা, তুমি আমাকে বলো তো যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, এটা যদি প্রাণী কোষে হয় তখন তাকে কি বলে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ এটা যদি প্রাণী কোষে দেখা যায় তখন তাকে কি বলে? বলো তো এমি, তখন তাকে কি বলে? বলো। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, মারু, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ এটা যদি প্রাণী কোষে হয় তখন তাকে বলা হয় প্লাজমোডিয়াম। আর যদি উদ্ভিদ কোষে হয় তখন তাকে কি বলবো বলো তো? উদ্ভিদ কোষে হলে তখন কি বলবো তাকে? রূপন্তী, বলো, তখন তাকে কি বলবো? মেজবা, ভেরি গুড, সিনোসাইটিক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অলরেডি বলেছি যে তৃতীয় যে পর্যায়টা বা দশাটা সেটাকে বলছি আমরা মেটাফেজ দশা, এবং মেটাফেজ দশায় কি কি ঘটনা ঘটে নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে মেটাফেজ দশায় প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা হলো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করে, নাম্বার 1। এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করার যে প্রক্রিয়া একেই বলা হয় মেটাকাইনেসিস, নাম্বার 1। নাম্বার 2, ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে আরো বেশি পেঁচিয়ে যায়, এবং এই পেঁচিয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়, রাইট? তাহলে এই যে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে অনেক বেশি পেঁচিয়ে গেল, এটাকে বলছি আমরা সুপার কয়েলিং। এবং পেঁচিয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমগুলো আরেকটু ঘন হয়ে গেল, এটাকে বলছি আমরা কনডেনসেশন, রাইট? এবং এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে, এবং এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুটো অপত্য ক্রোমাটিডে পরিণত হয়। ঠিক আছে কথাগুলো? তাহলে আমরা জিনিসটা দেখাই কি কি ঘটনা ঘটছে। হুম,
তাহলে কি কি ঘটনা ঘটছে বলো তো? এই যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করলো, ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে, এই যে সেন্ট্রোমিয়ারটা এখন ভাগ হয়ে যাবে এবং ভাগ হয়ে দুইটা অপত্য ক্রোমাটিডে পরিণত হবে, দুইটা অপত্য ক্রোমাটিডে পরিণত হবে, তাই না? এই তো। তাহলে ওই কথাগুলোই দেখো লেখা আছে, এখন পড়ো, একবার রিডিং পড়ো। পড়া হলো? ক্লিয়ার? এই বোঝা গেল? এটা কি আর লাইন বাই লাইন পড়ানোর দরকার আছে? দরকার আছে? বলো। আমি কিন্তু সব বলে দিয়েছি, ঠিক আছে? ওকে। এম এবং এন প্রক্রিয়া মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে এবং পরস্পর নির্ভরশীল। কেন নির্ভরশীল? কারণ আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে দৈহিক বৃদ্ধি হয়। দৈহিক বৃদ্ধি মানে কি? একটা জিনিস ছোট, ধরো ছোট একটা বাচ্চা, সেই বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে। কিভাবে বড় হচ্ছে? কারণ তার কোষ বিভাজন হচ্ছে, কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই জন্য বড় হচ্ছে। রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু, বংশধর সৃষ্টিতে। এখন বংশধর কেমনে তৈরি হয়? তুমি কিভাবে তৈরি হয়েছে? তুমি বংশধর না? তোমার বাবা মার, তোমার ফ্যামিলির বংশধর তো তুমি, নাকি? তুমি কিভাবে তৈরি হয়েছে বলো তো? কিভাবে তৈরি হয়েছে বলো? তুমি তৈরি হয়েছ তোমার বাবার শুক্রাণু, তোমার মায়ের ডিম্বাণুর মাধ্যমে, তাই নয় কি? তাই তো। তোমার বাবার শুক্রাণু এবং তোমার মায়ের ডিম্বাণুর মাধ্যমে তুমি বড় হয়েছ, মানে তুমি পৃথিবীতে এসছো, রাইট? তাহলে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে হয় ঘটনা? শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হয়, একসাথে মিলিত হয়। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিষেক। এই নিষেকের ফলে নতুন যে কোষটা তৈরি হয়, এই নতুন কোষটাকে বলা হয় জাইগোট। তোমরা জানো শুক্রাণুতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, মানুষের ক্ষেত্রে যদি বলি 23টা ক্রোমোজোম থাকে। ডিম্বাণুতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি 23টা ক্রোমোজোম থাকে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলেই যেহেতু জাইগোট তৈরি হচ্ছে, তাহলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কিরকম হবে? 2n বা 46টি। এই জাইগোট থেকে পরবর্তীতে কি তৈরি হয়? এই জাইগোট থেকে পরবর্তীতে মানুষ তৈরি হয়। এই জন্য মানুষের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, রাইট? তাহলে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর কথা আমরা বলছি, এই যে এটা হলো একটা শুক্রাণু, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণুকে একসাথে বলা হয় জনন কোষ। শুক্রাণু এবং ডিম্বাণুকে একসাথে বলা হয় জনন কোষ। ওকে, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু, এটার নাম ডিম্বাণু, একসাথে বলা হয় জনন কোষ। ইংলিশে কি বলা হয় আমাকে কেউ বলতে পারবে? জনন কোষকে ইংলিশে কি বলা হয়? এগুলোকে তো একসাথে বলা হয় জনন কোষ। জনন কোষকে ইংলিশে কি বলা হয় কেউ বলতে পারবে? আমি ক্লাসে পড়িয়েছিলাম, বলো। জনন কোষকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে কি বলে? রাবিনা, ভেরি গুড। আদনান, ভেরি গুড। গ্যামিট, তাই না? গ্যামিট। আর জনন কোষ কোথা থেকে তৈরি হয় বলো তো? এটাও তো আমি পড়িয়েছি, রাইট? কোথা থেকে তৈরি হয়? জনন কোষ তৈরি হয় জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে, তাই না? আর আমি এটাও বলেছিলাম মাতে কি হয়? মাতে মায়োসিস হয়। তার মানে জনন মাতৃকোষে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, রাইট? জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? জনন মাতৃকোষ ডিপ্লয়েড। এবং যেহেতু ডিপ্লয়েড, জনন মাতৃকোষে মায়োসিস কোষ বিভাজন হয়,
এই জন্য জনন মাতৃকোষ থেকে যে জনন কোষগুলো তৈরি হয়, যেহেতু মায়োসিস, এই জন্য এখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম চলে আসে। রাইট? তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণু থেকে তুমি আসলা, বংশধর তৈরি হলো, এই শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। রাইট? তাহলে মায়োসিস যদি না হতো, বংশবৃদ্ধি হতো, বাচ্চা তৈরি হতো, পৃথিবীতে বংশ টিকে থাকতো? থাকতো না। রাইট? আবার মাইটোসিস যদি না হতো, তোমার দেহ তৈরি হতো? দেহ তৈরি হতো না। যেমন জনন মাতৃকোষ, এটা কিন্তু দৈহিক কোষ, দেহের একটা কোষ। রাইট? এখন এই দেহের কোষ যদি তৈরি না হতো, মাইটোসিস না হলে তো দেহের কোষ তৈরি হতো না। যদি তৈরি না হতো তাহলে কি মিওসিস হতো? মিওসিস হওয়ার প্রশ্নই ছিল না, প্রশ্নই উঠতো না। আবার দেহ কোষ তৈরি হয়ে আছে, বাট মিওসিস কোষ বিভাজন হচ্ছে না। তাহলে মিওসিস যদি না হয়, দেহ কোষ তৈরি হয়ে থেকে লাভ আছে? লাভ নাই তো। কারণ আমার জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি করতে হবে। তাহলে জনন কোষ যদি তৈরি না হয়, তাহলে দেহের মাতৃকোষ মানে জনন মাতৃকোষের তো কোনো ফাংশন নাই। তাহলেও কিন্তু মানে মানুষ বা প্রাণী তৈরি হবে না। তাহলে ওই কথাগুলোই দেখো এখানে লিখা আছে, তুমি জাস্ট একবার রিডিং করে নাও। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখি। কোষ বংশগতিবিদ ডক্টর নাসরিন পেঁয়াজের মূল এবং পরাগধানী স্লাইড পর্যবেক্ষণ করে দেখলেন মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানীর কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। তাহলে কি বললো? মূলের স্লাইডে, মূলের যে স্লাইড, সেখানে ক্রোমোজোম সংখ্যা যেটা পেলো পরাগধানীর কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। কোশ্চেন প্রথমে দেখি প্রান্তীয়করণ কি। 2 নম্বর হলো মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন? 3 নম্বর হলো উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রথম স্লাইডে দেখো। আর উদ্দীপকের দ্বিতীয় স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে প্রথম স্লাইডে এই যে মূলের স্লাইডে প্রাপ্ত কোষের যে ক্রোমোজোম সংখ্যা, এটা কোন ধরনের কোষ বিভাজন? তাহলে গ বলতে কোন ধরনের কোষ বিভাজনকে বোঝাচ্ছে? কমেন্টে জানাও। নুসাইবা ভেরি গুড। আর বাকিরা কি উত্তর দিচ্ছে দেখি। তাহলে কি হবে? নুসরাত, রফসান, অপূর্ব, মাহিয়া। ওকে, তাহলে আমরা দেখি একটা একটা করে উত্তর দেখি। তাহলে প্রান্তীয়করণটা কি দেখো, ডিপ্লোটিন উপপর্যায়ে কায়াজমাগুলোর স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় প্রান্তীয়করণ। আমরা কি বলেছিলাম যে প্যাকাইটিন, প্যাকাইটিনে কি হয়? ক্রসিং ওভার হয়। এখন ক্রসিং ওভার হওয়ার পরে তারপরে কি হয়? ক্রোমোজোমগুলো আবার দূরে সরে যায়, পরস্পরের কাছ থেকে ধীরে ধীরে আবার দূরে সরে যায়, তাই না? তাহলে ক্রোমোজোমগুলো কাছে কেন আসছিল? কাছে এসেছিল একটাই কারণ। কারণটা কি? ক্রসিং ওভারের কারণ। তাহলে ক্রসিং ওভার ঘটনা শেষ। ক্রসিং ওভারের পরে এখন এই ক্রোমোজোমগুলো পরস্পরের কাছ থেকে এই যে দূরে সরে যাচ্ছে, এই দূরে সরে যাওয়ার প্রক্রিয়াটাই হলো প্রান্তীয়করণ। পরের কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন?
তাহলে দেখো, মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বিভাবে সমান 2 অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশের নিকটবর্তী মেরুতে গমন করে। আচ্ছা, কেন সমান থাকে? ঘটনাটা কি হয় বলতো মাইটোসিসে? মাইটোসিস কোষ বিভাজনে কি ঘটনা ঘটে? কি হয় মাইটোসিস? এখানে ঘটনাটা কি হয়? যেমন আমি তোমাদেরকে এই ব্যাখ্যাটা প্রথম দিন যেদিন পড়িয়েছিলাম সেদিনই আমি তোমাদেরকে বলেছিলাম। মনে করো এটা একটা কোষ, এখানে 46টা ক্রোমোজোম আছে, হ্যাঁ? এখান থেকে 2টা কোষ তৈরি হলো। এটা এখানেও 46টা, এখানেও 46টা, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে দেখো, এখানে আছে 46টা ক্রোমোজোম, তাহলে যদি এখানেও 46টা এখানেও 46টা হয় তাহলে কত হয়? 92টা। তো আছে তো 46টা, তাহলে এক্সট্রা 46 ক্রোমোজোম কোথা থেকে আসলো? মেঘলা, ভেরি গুড। কি ঘটনা ঘটে বলো? ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়। মারুফ? নো। রিদওয়ানা, ভেরি গুড। আফিয়া, ভেরি গুড। বলো, আর আর কে পারবে? আনিকা, ভেরি গুড। ওকে, যাদের নাম বলছি ওরা বুঝতে পারছে যে আমি আসলে কি জানতে চাচ্ছি। মানে সেন্ট্রোমিয়ার কি? কেউ বলছে সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই না? ইয়েস। এই যে জিনিসটা নর্মালি থাকে তো এরকম, ধরো এটা একটা ক্রোমোজোম, রাইট? একটাই ক্রোমোজোম, কিন্তু এখানে ঘটনা কি হয়? পরে ওই যে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়। একটাই ক্রোমোজোম, রাইট? একটাই ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম। তারপরে কি হয়? মেটাফেজ পর্যায়ে এই যে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়, তাহলে সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয় তাহলে 2টা অপত্য ক্রোমাটিড তৈরি হয়ে গেল। এটা একটা অপত্য ক্রোমাটিড, এই যে এটা, এটা একটা অপত্য ক্রোমাটিড, এটা আর একটা অপত্য ক্রোমাটিড। তাহলে এই অপত্য ক্রোমাটিড গুলোই 2 বিপরীত মেরুর দিকে গিয়ে, মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে? মিম, নাফিসা, মারুফ, মনে পড়েছে? ওকে, সেই কথাগুলো এখানে লেখা আছে। এবং যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। তাহলে কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি যে বলতো মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, তাহলে এটার যা উত্তর, এটার উত্তরও একই। ঠিক আছে সঞ্জিম, তানহা, বলো। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো? এগুলো কিন্তু আমরা ক্লাসে পড়েছি। সাব্বির, কি হবে? ওকে, তারপরেরটা কি? ইয়েস, তাহলে মাইটোসিস কোষ বিভাজন, রাইট? তাহলে ওটা হলো মাইটোসিস কোষ বিভাজন। হ্যাঁ, তাহলে মাইটোসিস, তাহলে পেঁয়াজের মূলের স্লাইডে পর্যবেক্ষণ যে বিভাজনটা দেখা যায় সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন। আমরা অলরেডি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি, রাইট? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কি কি ঘটনা ঘটে? একটা হলো এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্য বরাবর 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, তাই না? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলতো এই যে এই ঘটনাটা এটা মাইটোসিসের কোন পর্যায়ে হয়? পর্যায় সহ আমাকে বলে দাও, বলো। এই প্রথম যে ক্রাইটেরিয়াটা বললাম এটা মাইটোসিসের কোন পর্যায়ে হয় বলো? তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। কোন পর্যায়ে হয় বলো? প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি অনুদৈর্ঘ্য বরাবর 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়।
কোশ্চেনটা বুঝছো নুসাইবা? কোশ্চেন না বুঝে উত্তর দিচ্ছ কেন? প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্য বরাবর দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত বলিনি, ক্রোমোজোম বলেছি। তাহলে এটা কি হবে? প্রোফেজ। মানে জিনিসটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এরকম, এই যে ধরো এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, তাহলে এই ক্রোমোজোম, এই যে আর একটা ক্রোমোজোম হলো, তাহলে দুইটা ক্রোমাটিড হলো না? তাহলে দুইটা ক্রোমাটিডে তৈরি হলো, দুইটা ক্রোমাটিডে পরিণত হলো, এটাই বোঝাচ্ছে এখান দিয়ে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা হলো দেখো, মাইটোসিসের ফলে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আমরা দেখেছি নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার। মাইটোসিস বিভাজনের পূর্বে ও পরে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, আমরা বলেছি, রাইট? এই প্রক্রিয়া ক্রোমোজোম কাঠামোর কোনো পরিবর্তন ঘটে না, মানে মাতৃকোষ এর ক্রোমোজোম বা মাতৃকোষ দেখতে যেমন, অপত্য কোষগুলো দেখতে একই রকম। একটি কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং সকল অপত্য কোষ সমগুণ সম্পন্ন হয়, এগুলো আমরা অলরেডি বলেছি, তাই না? সকল কোষ সমগুণ সম্পন্ন হয়, তাই তো? তারপরে কি দ্বিতীয় স্লাইডে যে বিভাজনটা আমরা দেখি, দ্বিতীয় স্লাইডের বিভাজনটা হলো মিওসিস কোষ বিভাজন। দ্বিতীয় স্লাইড, হ্যাঁ, তাহলে দ্বিতীয় স্লাইডের বিভাজনটা হলো মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন। তাহলে মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব কি কি আছে মনে আছে? মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা আকারে দেওয়া ছিল, তোমার পয়েন্ট আকারে দেওয়া ছিল না মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অনেকগুলো? তাহলে দেখো সেই কথাগুলো লেখা আছে, তোমরা বর্ণনামূলক ভাবে লিখবে। হ্যাঁ, ইয়ামিন, ঠিক আছে? তাহলে আমরা যে মায়োসিসের কোষ বিভাজনের গুরুত্ব পড়েছি, বৈচিত্র্য সৃষ্টি, প্রকরণ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা তোমার ধ্রুব রাখা, এগুলো আমরা পড়েছিলাম না হেডলাইন? তাহলে ওই হেডলাইনের কথাগুলো এখানে বর্ণনামূলক করে লিখবে। তাহলে দেখো একবার রিডিং পড়ে দেখো ওই কথাগুলো মিলে কিনা, জাস্ট তোমরাই রিডিং পড়ো। পড়া হয়েছে? ওকে, এরপরে কোশ্চেনটা দেখি। দেখো, জনন কোষ মানে দুইটা জনন কোষ দেখাচ্ছে, তারপরে জাইগোট তৈরি হয়েছে, জাইগোটের মধ্যে কোষ বিভাজন হয়েছে, কোষ বিভাজন থেকে একটা পরিণত জীব হয়েছে। এবং দেখো, লক্ষ্য করো, জাইগোটে যে 2n এবং যে কোষ বিভাজন হয়েছে পরিণত জীবেও হলো 2n, রাইট? তাহলে এখানে কোষ বিভাজন এ বুঝিয়েছে, এ মানে কোন ধরনের কোষ বিভাজন সেটা তোমাকে উত্তর দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, পরিণত জীবে আবার আরেক ধরনের কোষ বিভাজন হয়েছে। কোষ বিভাজন হওয়ার ফলে এই পরিণত জীব থেকে যে কোষগুলো তৈরি হয়েছে, জনন কোষ তৈরি হয়েছে, সেখানে এন বা হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়েছে। তাহলে এখানে যে বি কোষ বিভাজন, এই বি কোন ধরনের কোষ বিভাজন? তাহলে দুইটারই উত্তর দাও। তাহলে এ কোন ধরনের কোষ বিভাজন, বি কোন ধরনের কোষ বিভাজন? নুসাইবা, ভেরি গুড। মারুফ, হোসাইন, হুম, আর রাফসান, হাবিবা, নুসরাত, রাজশ্রী,
ধ্রুব, ইস্তিয়াক, সোনিয়া, নুরা, ভেরি গুড। তাহলে এ হলো মাইটোসিস, তাই না? বোঝাই যাচ্ছে মাইটোসিস। আর বি, বি হলো মায়োসিস। এখন আমরা কোশ্চেন দেখি। ক নাম্বার হলো মেটাকাইনেসিস কি? পারবো। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় মেটাকাইনেসিস। জেনেটিক কোড বলতে কি বোঝায়? কোশ্চেনটা হলো তোমার প্রথম চ্যাপ্টারে, কোষ ও তার গঠন। উদ্দীপকে এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজন প্রক্রিয়ার চতুর্থ ধাপটি বর্ণনা করো। তাহলে মাইটোসিসের চতুর্থ ধাপ কি এখন বলো? মাইটোসিসের চতুর্থ ধাপ, চতুর্থ ধাপ কোনটা? মাইটোসিসের চতুর্থ ধাপ কোনটা বলো? বলো জাহিদা, বলো মাইটোসিসের চতুর্থ ধাপ কোনটা? কি হবে? তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তাই না? সবাই সঠিক উত্তর দিয়েছে, এটা খুবই সহজ কিন্তু। তাহলে অ্যানাফেজ। ওকে, তাহলে চতুর্থ ধাপটি বর্ণনা করো। তাহলে আমরা পারবো। চতুর্থ ধাপ মানে অ্যানাফেজ ধাপে বর্ণনা করতে হবে উদ্দীপকের কোষ বিভাজন এ ও কোষ বিভাজন বি এর মধ্যে তুলনা করো। তার মানে মাইটোসিস এবং মিয়োসিসের তুলনা করতে হবে বা পার্থক্য দেখাতে হবে, রাইট? ওকে, তাহলে মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে দেখো, স্পিন্ডযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াই হলো কি? মেটাকাইনেসিস। গেল। জেনেটিক কোড জিনিসটা কি? এটা যদিও প্রথম চ্যাপ্টারে পড়া, জাস্ট আমরা একটু বলে নেই। এই যে পরপর তিনটা ক্ষারক একসাথে যুক্ত যে হয় এটাকে বলা হয় জেনেটিক কোড। পরপর তিনটা ক্ষারক একসাথে যুক্ত হওয়া যে এটাকে বলছি আমরা জেনেটিক কোড। তাহলে দেখো, নাইট্রোজেনের যে গ্রুপ কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত গঠন করে তাকে বলা জেনেটিক কোড। এই যে ডিএনএ অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস মানেই হলো ক্ষারক, এটা মিলেই জেনেটিক কোড তৈরি করে। ঠিক আছে, এর পরের কোশ্চেন, পরেরটা দেখো, মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য, রাইট? গ নাম্বারটা, গ নাম্বারটা হলো অ্যানাফেজ, অ্যানাফেজের ঘটনা। অ্যানাফেজে কি হয়? মেটাফেজ পর্যায়ে তো অপত্য ক্রোমাটিড হয়ে গেল, মানে দুইটা অপত্য ক্রোমাটিড তৈরি হলো, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুটো অপত্য ক্রোমাটিড তৈরি হয়ে গেল। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে মেরুমুখী চলন ঘটে। এখন ক্রোমোজোমগুলো যখন মেরুর দিকে যেতে থাকে, যে ছবিটা দেখাই তাহলে মনে পড়বে তোমাদের। এই যে, এই যে দুইটা অপত্য, এই যে এটা একটা অপত্য ক্রোমাটিড, এটা আর একটা অপত্য ক্রোমাটিড, রাইট? আর এটা হলো এই যে তোমার কি বলবো, স্পিন্ডতন্তু, মেরুমুখী চলন। তাহলে এই যে অপত্য ক্রোমাটিড দুই মেরুতে যে যায়, এই যাওয়ার পথে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদয় অনুগামী থাকে, আর বাহুদয় অনুগামী থাকে, এই কথাটা বলতে হবে। আর এই অপত্য ক্রোমাটিডগুলো যখন মেরুর কাছাকাছি চলে আসবে তখনই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটবে। এবং এই অপত্য ক্রোমাটিডগুলো মেরুমুখী চলনে এগুলো ক্রোমোজোমগুলো বিভিন্ন আকার ধারণ করে, VLJI। ঠিক আছে, সেই কথাগুলো এখানে লেখা আছে, একবার রিডিং করো।
ওকে, আর এরপরে হলো মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। খুবই সহজ। মাইটোসিসে কি হয়? মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। মাইটোসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। রাইট? মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে ঘটে। মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। রাইট? মাইটোসিসের ফলে কি হয়? দৈহিক বৃদ্ধি হয়। মিওসিসের ফলে কি হয়? বংশবৃদ্ধি হয়। এই তো। তারপরে এই যে তোমার মিওসিসে যে কয়েকটা অংশ আছে, যেমন ক্রসিং ওভার, বাইভেলেন, টেট্রাড, তারপরে হলো কি সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার, এগুলো মাইটোসিসে হয় না, মিওসিসে হয়। শেষ। ওকে, পার্থক্য দেখো, একবার রিডিং পড়ে দেখো ওই কথাগুলো। মাইটোসিসের নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, আর মিওসিসের নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। কেন দুইবার বিভক্ত হয়? ওই যে মিওসিস 1 এবং মিওসিস 2, এই যে দুইবার বিভক্ত হলো। ঠিক আছে, ক্লিয়ার? বলো। ওকে, তো ঠিক আছে, আমরা এখন একটু ব্রেকে চলে যাই। হ্যাঁ, একটা বিরতি নেই, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা পড়ছি। একটু ব্রেক নেই, তারপর ব্রেকের পরে আমরা পরের অংশটুকু সলভ করব। হ্যাঁ, আমরা ঠিক 10টা 5 মিনিটে চলে আসবো, 10টা 5। ওকে, ঠিক 10টা 5।
ওকে, আমরা আবার জয়েন করে ফেলি। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও, কে কোথায় আছো। আলাউদ্দিন চৌধুরী, কুলসুমা, আর কে কোথায় আছো, আমরা জয়েন করে ফেলি। সবাই জয়েন করে ফেলো। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেনটা আমরা দেখি। একটা হলো আই জে কে। কোশ্চেন, প্রথম কোশ্চেনটা হলো মেটাকাইনেসিস কি, দ্বিতীয়টা হলো ইন্টারফেস বলতে কি বুঝো, উদ্দীপকের কে উপদশাটি চিত্রসহ বর্ণনা করো। আচ্ছা, তাহলে আই জে কে, আচ্ছা কোনটা কোন উপদশা, এর মধ্যে এই যে কে উপদশা, এটা কোনটা বলো তো, এটা কোন উপদশাকে বোঝাচ্ছে? উপদশা, কথা দেখো এখানে কিন্তু উত্তর দেয়া আছে উপদশা, নট শুধু দশা না, উপদশা। তাহলে কি হবে? কে কে উপদশাটি চিত্রসহ বর্ণনা করো, কি হবে? আচ্ছা, তাহলে তুমি ক্রনোলজিক্যালি মনে হয়, তাহলে আই কি হবে বলো তো? আই উপদশা কোনটা, জেড কোনটা, আর হলো কে কোনটা, বলো। আই কি, জে কে, এবং কে কোনটা? ওকে, ভেরি গুড। তাহলে আই হলো ল্যাপটোটিন, তাই না? ল্যাপটোটিন, আই হলো ল্যাপটোটিন, যেতে জাইগোটিন। কিভাবে বুঝলাম জাইগোটিন? এই যে ক্রোমোজোম গুলো একসাথে জোড় বেঁধে আছে, এভাবে বুঝলাম জাইগোটিন। তাহলে ল্যাপটোটিন, জাইগোটিন, পরেরটা কি হবে, কি হওয়া উচিত? আমরা যদি সিরিয়ালি বলি প্যাকাইটিন, তাহলে কেটা কি হবে? কি হলো প্যাকাইটিন, প্যাকাইটিন। তাহলে প্যাকেটিন দশাটা চিত্র সহ বর্ণনা করতে হবে। ওই যে ক্রসিং ওভার, তারপর হলো কায়াজমাটা তৈরি হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, টিট্রাট তৈরি হচ্ছে, এই জিনিসগুলো। জীব বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে জীব বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের কোষ বিভাজনের গুরুত্ব। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের কোষ বিভাজন? এই যে আমরা এখানে এই কথাগুলো বললাম, এটা কোন ধরনের কোষ বিভাজন বলো তো? এটা কোন ধরনের কোষ বিভাজন, এই যে এগুলো, এটা কোন ধরনের কোষ বিভাজন? মাইটোসিস না মিওসিস? মাইটোসিস নাকি মিওসিস? মায়োসিস, না? মায়োসিস বা মিওসিস যাই বলো না কেন, তাহলে এটা হলো মায়োসিস। মায়োসিস কি 1 না 2? মায়োসিস 2, তার মানে মায়োসিস, সহজ কথা। তাহলে মায়োসিসের গুরুত্ব আলোচনা করতে হবে, রাইট? তাহলে মায়োসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তাহলে দেখি মেটাকাইনেসিস কি, আমরা অলরেডি এটা উত্তর দিয়েছি। আর 2 নম্বর কোশ্চেনটা কি ছিল? ও, ইন্টারফেস বলতে কি বুঝো? ইন্টারফেস মানে হলো প্রস্তুতি পর্যায়। তাহলে কোষ বিভাজন শুরু করার আগে যে প্রস্তুতি নিতে হয় কোষকে, কোষ বিভাজন শুরু করার আগে, তাকে বলছি আমরা প্রস্তুতি পর্যায়। এবং আমরা বলেছিলাম যে 90 থেকে 95% সময় ব্যয় হয় কোষ বিভাজনের প্রস্তুতি নিতে, আর বাকি যে 5 থেকে 10% সময় থাকে, এই 5 থেকে 10% সময়ের মধ্যেই কোষটা বিভাজন হয়। ঠিক আছে? এবং আমরা এটাও বলেছিলাম যে প্রস্তুতি পর্যায়ে কয়টা দশা রয়েছে? 3টা দশা রয়েছে, তাই না? G1 দশা বা G1 পর্যায়ে, এস পর্যায়ে, G2 পর্যায়ে। এর মধ্যে G1 পর্যায়ে কি কি হয়? G1 পর্যায়ে কি হয় ঘটনাগুলো? সিডিকে, সাইক্লিন, এই প্রোটিনগুলো তৈরি হয়, বিভিন্ন এনজাইম তৈরি হয়, তারপরে হলো আরএনএ তৈরি হয়, তাই না? এটা G1 দশায় তৈরি হয়। এস পর্যায়ে কি হয়?
ডিএনএ প্রতিলিপন হয়। আর G2 পর্যায়ে কি হয়? G2 পর্যায়ে মাইক্রোটিউবিউল তৈরি হয়। মাইক্রোটিউবিউল তৈরি হওয়ার জন্য বিভিন্ন রকমের এনজাইম তৈরি হয়, রাইট? আর কি তৈরি হয়? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। আর কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, রাইট? এই জিনিসগুলো আমরা বলেছিলাম কিনা বলো তো? তাহলে দেখো সেই কথাগুলো এখানে লেখা আছে। একবার রিডিং পড়ে নাও। দেখো, কোষ সৃষ্টি এবং বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা কাজ কোষ চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। কোষ চক্রের যে ধাপে কোষ বিভাজনরত অবস্থায় থাকে, দেখো কোষ বিভাজনরত অবস্থায় থাকে তাকে এম ফেজ বলে, মানে এটাই কোষ বিভাজন ফেজ বা এম ফেজ বা মাইটোসিস বলে, গেল। আর দুইটা কোষ বিভাজনের মাঝখানে যে সময়টা, মানে যেই সময় কোষ প্রস্তুতি নেয়, যেই সময় কোষটা প্রস্তুতি নেয়, হ্যাঁ, তাহলে দুইটি কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়ে কোষ বিভাজিত হয় না, মানে প্রস্তুতি নেয়, কোষ বিভাজন হয় না মানে এই সময়টা সে প্রস্তুতি নেয় কোষ। মধ্যবর্তী যে সময় কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয়, সেই সময়টাকে আমরা বলছি হলো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। এবং আমরা এটাও বলেছি যে 90 থেকে 95% সময় ব্যয় হয় এই প্রস্তুতি পর্যায়ে। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো তো সবই ইজি এখন তোমাদের জন্য, তাই না? ওকে, তাহলে দেখো আমরা যেটা বলেছি যে প্রোফেজ মিওসিস একের প্রোফেজ একের যে ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন, এর মধ্যে প্যাকাইটিন পর্যায়টা এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো প্যাকাইটিন দশা, তাহলে প্যাকাইটিন দশায় কি কি ঘটনা ঘটে বুঝতে পারছো? এই যে ঘটনাটা দেখো, এই যে এই দেখো কায়াজমা তৈরি হয়েছে, তাই না? তাহলে তোমরা সুন্দর করে ছবিটা আঁকবে, কিন্তু এইখানে বইয়ের মতো করে ছবি দেওয়া আছে, তোমরা সুন্দর করে আঁকবে, ঠিক আছে? এটা কি নিউক্লিয়াস আঁকলাম, হ্যাঁ? বড় গোল যেটা, এটা হলো নিউক্লিয়াস, কিন্তু এই যেটা, এটা হলো নিউক্লিয়াস। এখন এর ভিতরে থাকবে ওই যে ক্রোমোজোম, মানে নিউক্লিয়াস বলতে নিউক্লিয়ার আবরণী আর কি। আর এর ভিতরে থাকবে হলো ওই যে ক্রোমোজোম। এটা মনে করো বাবার ক্রোমোজোম, আর এটা হলো মায়ের ক্রোমোজোম। এই যে মায়ের ক্রোমোজোম, হ্যাঁ, এই যে জোড়া লাগাই দিলাম, বুঝতে পেরেছো? বুঝুনি ছবিটা? বড় করে আঁকবো? হুম। আচ্ছা বলো তো, এটা যে আঁকছে এটা কি কি কোন কোষ আঁকছে? এটা কি উদ্ভিদ কোষ নাকি কোনো প্রাণী কোষ বলো তো? তোমরাই বলো আমাকে, এটা কি কোনো উদ্ভিদ কোষ আঁকলাম নাকি কোনো প্রাণী কোষ আঁকলাম, বলো? হ্যাঁ, চিত্র তো অবশ্যই দিতে হবে, বলো, চিত্রই তো মেইন। আচ্ছা, তাহলে এটা হলো, এটা বাবার ক্রোমোজোম, আর মনে করো এটা হলো মায়ের ক্রোমোজোম। ওকে, এটা উদ্ভিদ কোষ, ভেরি গুড। কেন? কারণ এই যে এটা হলো কোষ প্রাচীর, বাইরে যেটা অংশ আছে এটাকে বলছি আমরা কোষ প্রাচীর, তাই না? এটা হলো কোষ প্রাচীর, রাইট? আর এটা কি? এটা হলো কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। আর এটা কি? এটা হলো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার
এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী। ওকে, এই বুঝতে পেরেছো ছবি এই চিত্রগুলো? জাস্ট তোমরা এরকম ভাবে দুইটা ক্রোমোজোম এঁকে দিবা, আর কিছু লাগবে না, এবং ক্রোমোজোমগুলোকে এইভাবে জোড়া লাগিয়ে দিবে, আর কিছু দরকার নেই, শেষ। ক্লিয়ার? তাহলে এটাই হলো তোমার প্যাকাইটিন। এই যে জোড়া লেগে গেছে। ঠিক আছে সাথী, চিত্র পারবে না? হ্যাঁ, চিত্র দিতে হবে, অবশ্যই দিতে হবে, চিত্রের মধ্যেই তো নাম্বার। সব বুঝতে পেরেছো? হ্যাঁ, না না, চিত্র সুন্দর না হলে নাম্বার কম দেবে ব্যাপারটা এরকম না। মানে চিত্র নর্মাল ভাবে আঁকলেই হবে। ধরো এই যে এটা আমি যে আঁকলাম, এটাকে খুব আহামরি খুব সুন্দর কোনো চিত্র আঁকলাম, ব্যাপারটা তা কিন্তু না, তাই না? প্রাণীরটাও আঁকবো, প্রাণীরটা আঁকা তো আরো ইজি। প্রাণীরটা যদি আঁকতে চাই, এটা তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আঁকলাম না, প্রাণী কোষেরটা যদি আমি আঁকতে চাই, এই যে প্রাণী কোষেরটা এঁকে দিলাম, এই যে এটা হলো প্রাণী কোষ। নাও, প্রাণী কোষটা দেখছো? এই যে এটা এখন প্রাণী কোষ এঁকে দিলাম, কিন্তু এখন কি এটা আর উদ্ভিদ কোষ থাকলো? বলো বলো, এখন যেটা আঁকলাম এটা কি এখন আর উদ্ভিদ কোষ? হুম, এই যে প্রাণী কোষ। আমাকে কে জানি প্রাণী কোষ আঁকতে বললো, না আঁকলাম। হ্যাঁ, আলিফা, হ্যাঁ, চিহ্নিতকরণ তো অবশ্যই ইম্পর্টেন্ট, চিহ্নিতকরণ না দিলে তো বুঝতে পারবে না। তাহলে এই যে প্রাণী কোষ এঁকে দিলাম কিন্তু, তাই না? না, কালার দেওয়ার দরকার নেই, কালার দেওয়ার দরকার নেই। ওকে, না না, এগুলো আলাদা কালার করে বুঝায় দেওয়ার কিছু নেই, তুমি পেন্সিল দিয়ে আঁকবে, টিচার বুঝে যাবে। বুঝছো? এই জন্য দেখো, আমি কিন্তু আঁকলাম উল্টা ভাবে না, ছিল তোমার উদ্ভিদ কোষ, আমি বানালাম প্রাণী কোষ, এঁকেছি, আঁকিনি, আমি কিন্তু আঁকিনি, তাই না? আমি কিন্তু এটা আঁকি নেই, আমি মাইনাস করেছি, মাইনাস করে এঁকে দিয়েছি, রাইট? ওকে, বুঝতে পেরেছো? এই জন্য মানে লাইফে মানে তুমি ধরো কারোর সাথে তুমি যদি কম্পিট করো, হ্যাঁ, মানে তাকে পিছিয়ে ফেলানোর কিছু নাই। মানে তুমি দেখো একটা মানুষকে দুইভাবে পিছাতে পারো। ধরো তোমার পাশে একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তোমার পাশে একজন ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, এখন তুমি তাকে পিছাতে পারো, মানে সে কিভাবে পিছাতে পারে তোমার কাছ থেকে বলো তো? তোমার একটা ফ্রেন্ড পাশে দাঁড়িয়ে আছে, তুমি এখন তাকে চাও যে সে তোমার থেকে পিছিয়ে পড়ুক, তাহলে কিভাবে পিছাতে পারো? তুমি জাস্ট এক ধাপ এগিয়ে যাও, আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পেরেছো? তুমি তোমার ফ্রেন্ডের সাথে যদি কম্পিট করতে চাও, তাহলে তার সাথে কম্পিটিশনে তার সাথে লাগালাগির কিছু দরকার নেই, সে তোমার সমমান, তুমি জাস্ট এক ধাপ এগিয়ে যাও, আর কিছুই করতে হবে না, সে অটোমেটিক পিছিয়ে যাবে। বুঝছো? এভাবে আগাতে হয় লাইফে। ওকে, তোমার ফ্রেন্ডকে ল্যাং মেরে, হ্যাঁ, তারপরে উষ্টা দিয়ে, ফেলে দিয়ে, ঝগড়াঝাটি করে, মারামারি করে, এভাবে আগানোটা ওয়াইজ ডিসিশন না। তোমাকে যেই টেনে ধরার ট্রাই করুক না কেন তোমার লাইফে, কিছুই বলার দরকার নেই, তুমি জাস্ট এক ধাপ করে এগিয়ে যাও, এক ধাপ করে এগিয়ে যাও। যারা তোমাকে টেনে ধরছিল, ওরা এমনিতেই পিছিয়ে যাবে, ওরা ওদের জায়গাতে থাকলেও পিছিয়ে যাবে।
বুঝতে পেরেছো? এভাবে আগাতে হয় লাইফে। আমরা তো লাইফে আগাতে চাই অন্যভাবে। মারামারি করে, হিংসামি করে, হিংসা করে, হ্যাঁ, তোকে নোট দিব না, লুকায়, লুকায় আমি পড়বো, যেন দেখতে না পারে। নো নিড। তুমি তোমার মতো এগিয়ে যাও না। ও তো পিছিয়ে যাবে। ওর জায়গাতে থাকলেও পিছিয়ে যাবে। ওকে? আচ্ছা। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এটা তো শেষ। ওকে। আর বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিসের ভূমিকা কি? মিওসিসের গুরুত্ব থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো মিওসিসের গুরুত্ব আমরা অলরেডি এটা আলোচনা করেছি। ওই কথাগুলো এখানে লেখা আছে। পড়ে দেখো আবার। দেখো। হয়েছে পড়া? ওকে। পরের কোশ্চেনটা দেখি। দুইটা চিত্র, ফিগার পি এবং আরেকটা চিত্র হলো এটা। প্লাস্টিড কি? মাইটোসিসকে সমীকরণিক বিভাজন কেন বলা হয়? অলরেডি আমরা আলোচনা করেছি। উদ্দীপকে এক্স এর অবস্থান অনুসারে চিত্র পি এর প্রকারভেদ লেখো। এক্স এর অবস্থান অনুযায়ী, এই যে এক্স এর অবস্থান, এক্স মানে কি বলতো? এক্স মানে কি? এখানে এক্স বলতে কি বোঝাচ্ছে? এটা এটা কি? এক্স মানে কি? এক্স কি? সেন্ট্রোমিয়ার, তাই না? এক্স মানে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, তাই তো? আচ্ছা, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে চিত্র পি এর প্রকারভেদ। চিত্র পি মানে কি? চিত্র পি বলতে কি বোঝাচ্ছে এখানে? চিত্র পি কি? কার চিত্র এটা? ক্রোমোজোমের চিত্র, রাইট? তাহলে এটা হলো ক্রোমোজোমের চিত্র। তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ। তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ লিখতে হবে, তাই তো? তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ কি কি রয়েছে? ভি, এল, জে, আই, মনে আছে? ওই ঘটনাগুলো চলে আসবে। আচ্ছা, কিউ এখন দেখি। আচ্ছা, কোষ বিভাজনে উদ্দীপকের কিউ এর ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, আমাকে বলো তো, এই কিউ এটা কিসের ছবি, কিসের চিত্র এটা? কিউ, বলো। কিউ এটা কিসের চিত্র? ভেরি গুড, সেন্ট্রিওল, তাই না? সেন্ট্রিওল। আচ্ছা, আমাকে বলো তো, এই যে সেন্ট্রিওল, এটা কি উদ্ভিদ কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্ব রাখে নাকি প্রাণী কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্ব রাখে? বলো। উদ্ভিদ কোষ বিভাজনের ক্ষেত্রে নাকি প্রাণী কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্ব রাখে? ভেরি গুড, প্রাণী না? ওকে, প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্ব রাখে কোনটা? মাইক্রোটিউবুল, রাইট?
আচ্ছা, তাহলে তো এখন পারবে। তাহলে সেন্ট্রিওলের কাজ কি? ওই যে স্পিন্ডল তন্তু তৈরি হবে। আর স্পিন্ডল তন্তুর সুবিধাটা কি? স্পিন্ডল তন্তু তৈরি হলেই না স্পিন্ডল তন্তুগুলো টানবে, টানলেই তখন সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুটো অপত্য ক্রোমাটিড তৈরি হবে, রাইট? তাই তো? ওই কথাগুলোই দেখবে লেখা আছে। তাহলে দেখো যে প্লাস্টিড কি, তারপর মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, অলরেডি আলোচনাগুলো এখানে লেখা আছে। পি দ্বারা যে এক্স ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ারকে বোঝানো হয়েছে, এক্স দ্বারা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে বোঝানো হয়েছে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ক্রোমোজোমকে এই 4 ভাগে ভাগ করা হয়। কি কি? যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ওই বর্ণনাগুলো এখন চলে আসবে। হুম, উদ্দীপকের কিউ কি? উদ্দীপকের কিউ হলো সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম, একই জিনিস। আচ্ছা, সেন্ট্রিওল আর সেন্ট্রোসোমের মধ্যে পার্থক্য কি? হুম, সেন্ট্রিওল এবং সেন্ট্রোসোমের মধ্যে পার্থক্য কি? এই ছবিটা আমি যদি দেখাই, বলো। এই যে এই ছবিটা, এই ছবিটা, এটা কিসের ছবি? পুরোটাই কিসের ছবি? এটা পুরোটাই হলো সেন্ট্রিওল বলাটা ঠিক না, সেন্ট্রোজোম বলাটা ঠিক হবে। হ্যাঁ, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম। কেন? এই জিনিসটা হলো সেন্ট্রিওল। এই যে এটা, এখানে কয়টা সেন্ট্রিওল? দুইটা। এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। হ্যাঁ, আর এই সেন্ট্রিওলের মধ্যে যে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। ওকে, তাহলে এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এই দুইটাকে একসাথে বলা হয়, এই দুইটাকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম। ঠিক আছে, এই দুইটাকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম। ওকে, তাহলে ওই কথাগুলো এখন চলে আসবে। এমন একবার রিডিং পড়ো, তাহলে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। ওকে, তারপর আরেকটা কোশ্চেন দেখো, এগুলো এখন পারবে। 2n মাইটোসিস হয়েছে, PMMA মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। বোঝা যাচ্ছে। তাহলে পি উপধাপটি চিহ্নিত চিত্র সহ বৈশিষ্ট্য লিখো। পি উপধাপ, পি মানে কি? এটা কি? এই যে পি বলতে কি বোঝাচ্ছে? এটা পি মানে কি? প্যাকাইটিন, তাই না? তাহলে প্যাকাইটিন, তাহলে প্যাকাইটিনের আবার সেই আগের এগুলো আমরা পড়েছি। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করে। এটা কোন প্রক্রিয়া? মিয়োসিস কোষ বিভাজন, তাই না? বা মায়োসিস কোষ বিভাজন। তাহলে মায়োসিসের গুরুত্ব লিখতে হবে। অলরেডি আমরা এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা সলভ করেছি, রাইট? ওকে, তাহলে ওই উত্তরগুলো এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, ক্যারিওকাইনেসিস কি, রাসায়নিক বিভাজন কি, এগুলো বলেছি। চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশার বৈশিষ্ট্য লিখো। এটা কোন কোন পর্যায়ে বলো তো? এটা এটা কোন পর্যায়ে, কোন দশা? এটা কোন দশা বলো? এটা কোন দশা? প্যাকাইটিন দশা, তাই না? তাহলে প্যাকাইটিন, তাহলে প্যাকাইটিনের পরবর্তী দশা কোনটা? তাহলে প্যাকাইটিনের পরবর্তী দশা হলো কোনটা? ডিপ্লোটিন। তাহলে আমাদেরকে ডিপ্লোটিনের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। ঠিক আছে, কোশ্চেন তো বুঝতে পারছো? ওকে, আর মিওসিস বা ক্রসিং ওভারের গুরুত্ব বা মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব কি, ওই গুরুত্বগুলোতে অলরেডি আমরা আলোচনা করেছি। ওই কথাবার্তাগুলো এখানে দেওয়া আছে। এই তো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের ক্লাস এখানেই শেষ। সো সলভিং ক্লাসগুলো বুঝতে পেরেছো? তারা কোশ্চেনগুলো কোন জায়গা থেকে করা হয়েছে? মাইটোসিসের ধাপগুলো, সেখান থেকে কোশ্চেন আমরা সলভ করেছি। মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব থেকে আমরা কোশ্চেন সলভ করেছি। মিওসিস ওই যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সেখান থেকে আমরা সলভ করেছি, রাইট? আর হলো কোষচক্র বা ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, সেখান থেকে আমরা সলভ করেছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাক। আল্লাহ হাফেজ সবাইকে।